এটা আমাদের কাছে একটা স্বপ্নের দিন যে এইটা পড়া গেল। এইটা এবারে প্রথম যে কপিটা, এই সব থেকে খুশি হতো যে মানুষটা থাকলে রামকৃষ্ণদার কথা বারবার মনে পড়ছে আর কি, মানে কিভাবে যে বলেছে। তো প্রথম কপিটা ধাঁধার সম্পাদক বিশ্বনাথ বসু তুলে দিচ্ছেন রামকৃষ্ণদার বোন এখানে আছে তার হাতে। আর এই ধাঁধার মানে রামকৃষ্ণের কথা আসলে পারি না, থাকতে পারা যায় না এতটাই তো জড়িত। মানে ধাঁধার এই মুহূর্তে আর একজন আছেন উপস্থিত, সোমেশ্বর দা, সোমেশ্বর ভৌমিক। আমি আর একটা কপি তার হাতে তুলে দিচ্ছি। সোমেশ্বর দার এর মধ্যে একটা লেখাও আছে রামকৃষ্ণদাকে নিয়ে, ধাঁধাকে নিয়ে। সোমেশ্বর দা, আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পরে পরেই গেছি রামকৃষ্ণদের কাছে। পারিবারিক সূত্রে একটা পরিচয় ছিল, বললেন চলে আসিস। হ্যাঁ, চলে তো যাবো। তো গিয়ে একটা অন্য জগৎ খুলে গেল। সেইটা নানা রকম নানা ধরনের ইনপুট, তখন তো সব শুষে নেওয়ার বয়স। সেইটাই আমাকে একটা এমনভাবে উদ্দীপ্ত করেছিল, আমি ভাবছিলামই যে রামকৃষ্ণদার কথা তো সকলে, রামকৃষ্ণদা পরে রামকৃষ্ণ ভট্টাচার্য হয়েছিলেন, আমাদের কাছে রামদা, আমার কাছে এখনো রামদা। তো বাড়িতে গেছি, সেই রকম ভাবে সিগারেটটা ধরে টানতে টানতে নানা কথা বলতেন। কিন্তু তখন আমি রামদার কাছে, আমি শুধু না, আরো কয়েকজন ছিলাম। প্রথমে বললেন চল একটা পত্রিকা, পত্রিকা মানে একটা ভারতী পরিষদের বার্ষিক সংখ্যা বেরোলো, বিষয় ভিত্তিক। প্রথম সংখ্যা বেরোলো মঞ্চে রবীন্দ্রনাথ। আমি ওটা একটু দূর থেকে দেখলাম, কারণ তার সঙ্গে জড়িত ছিলেন স্বপন সোম, ও অনেক বেশি ওই ব্যাপারটা জানেন। পরের সংখ্যা হচ্ছে এই চলচ্চিত্রের ভাষা। আমি একটু বেশি জড়িয়ে পড়লাম। আমি একটু বলে নিই, আমার এটা মানে বলতে খুব ভালো লাগছে। বইটা কিভাবে বার করেছিলাম সেটা না, একটা বই বা একটা সংকলন বার করার জন্য কি কি করতে হয় সেইটা হাতে ধরে রামকৃষ্ণদা আমাদের শিখিয়েছিলেন। আমি সেই কথা খানিকটা লিখেছি। মানে আমরা তো আমাদের বলছেন অমুকের কাছে চলে যা, তমুকের কাছে চলে যা, লেখা নিয়ে আসছি যেন যুদ্ধ জয় করেছিল। খুব গম্ভীর ভাবে বললেন, যুদ্ধটা বাবু শুরু হলো। বুঝতে পারছি না কেন শুরু হলো, কি যুদ্ধ শুরু হলো, কিভাবে যুদ্ধ করে একটা পত্রিকাই হোক বই হোক সেটা বার করতে হয়, তার প্রমাণ আমরা হাতে হাতে পেয়েছিলাম। কিন্তু আরেকটা অবিশ্বাস্য জিনিস রামকৃষ্ণদা ঘটিয়েছিলেন ওই সংকলনের জন্য। সত্যজিৎ রায়ের একটা বেশ নামকরা প্রবন্ধ আছে চলচ্চিত্রের ভাষা নামে। সেই চলচ্চিত্রের ভাষায় প্রবন্ধতে সত্যজিৎ পথের পাঁচালী, মানে মূল বিভূতিভূষণের পথের পাঁচালী থেকে একটা কোটেশন দিয়েছে। পড়ে বলছেন যে এটা হতে পারে না, এটা ভুলভাল আছে, ঢাঙা ভুল লিখেছে। আমিও পড়ে বলছি যে হ্যাঁ, কি হবে, কি হতে পারে, তার জন্য 3 মাস লাগবে। আমরা দেখলেই পারতাম, কিন্তু যে সংস্করণ আমাদের হাতে এলো বিভূতিভূষণের, তাতেও ভুল। উনি সেখান থেকে কোট করেছেন। ফলে একটা তদন্ত মোটামুটি তৈরি করি। তদন্ত করার পরে যেটা বেরোলো সেটার কথা রামকৃষ্ণদা নিজেই লিখেছেন। বই সংকলনটা আমার কাছে আছে। আমি মাঝে মাঝে পড়ি যে কিভাবে একটা আনন্দ পাবলিশার্সের বই, সেই ছাপা বইয়ের ভুল বার করে উনি 70 সালে, মানে 1970, আজ থেকে কত বছর হলো, 26 56 বছর আগে আমি যখন সেই ধাঁধার এক্ষুনি দিলীপ সম্পর্কিত বিরাট ঘর, যা 4 ফুট বাই 4 ফুট এই ঘরে আমরা ওখানে
আড্ডা মারতে। 70 সাল থেকে আমি মানে আড্ডা মারতে এসেছি। তার কিছু আগে রামু, দেবু এরা সব ওই শৈলেন বাবু হচ্ছেন আমাদের আড্ডা চান। এখানে আমরা আড্ডা মারতেই গেছি, কিন্তু শৈলেন বাবু একটা অদ্ভুত লোক। রামু তো আজ শুনলেন, শৈলেন বাবু একটা অদ্ভুত। তার সমস্ত বিষয় উৎসাহ, সেই উৎসাহ বিশেষ করে হবিজে এই নানা রকমের ধারা ছোটবেলাতে করছেন। তিনি অরিগামি করেন, তিনি মডেল এরোপ্লেন করেন, তিনি হাতের কাজ নানা রকম কাজ করেন, সবেতেই তার উৎসাহ। ঘোড়ায় চড়া, এই সব নানা রকম কিছু মিস করবো, এটা আছে মনে করি দিতে পারবে। নানা বিষয় উৎসাহ। আমরা ওখানে দাবা খেলছি, এই রামকৃষ্ণ, আমরা সবাই জানি তার মধ্যে রামকৃষ্ণ আছে, সৌরভবাবু আছে, আরো অনেকে এসছেন। সেই আড্ডায় এমন হয়েছিল যে আড্ডায় এখানে কিছু নাম বলে আছে না, 50 বরানগরে থাকতে কতদিন সামনে আসলে। ও আচ্ছা, ওই পাড়ায় আমার পুরনো পাড়া। আমরা ওখানে আড্ডা মারতে মানে এসেছি, এসে দেখি যে ওখানে দাবা খেলা হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, সুন্দরবাবু বললেন যে দাবা জানে না, আমি বলি একটু একটু জানি, তাহলে বসে পড়লো। বসে পড়লো, তখন বলছে যে আপনি কি করেন, বললো টললো। একটু অদ্ভুত প্রশ্ন করেছেন প্রথম দিনে, আপনি কোন সাবজেক্ট? আমি ম্যাথমেটিক্স। বললো আপনি টপোলজি জানেন? আমি বলি টপোলজি আমার স্পেশাল সাবজেক্ট। আরে আমি তো আসলে লোক পেয়ে গেছি, আমি কোন ঢুকলে। কিছুক্ষণ পরে রামকৃষ্ণ এলো, তার সঙ্গে আমার আলাপ ছিল না, কিন্তু রামকৃষ্ণ আমাদের কলেজেরই ছাত্র। ও খুব ভালো ছাত্র এবং ও এসএফআই এর লিডার ছিল, তখন এসএফআই বলে নাম নয়, লিডার ছিল আমাদের ওখানকার, বিএস হয়েছিল। কাজেই আমার সঙ্গে ওর, আমি ওকে চিনতে, ও আমায় চিনতো না। এরকম করে আড্ডা থেকে আড্ডা হয়, আড্ডা রাত্রি 11টা পর্যন্ত। রাত্রি 11টা যখন বাসটা শেষ হয়ে আসছে তখন আমরা ফিরছি। শৈলেনবাবু তো 7টা সাড়ে 7টার সময় বাড়ি চলে গেলেন। সেই চাবিটা থাকতো আমার কাছে, আমাদের কাছে। রামকৃষ্ণ বেশিরভাগ সময় চাবি নিয়ে যেত, সকালবেলা এসে খুলতো। মানে এরকম তার আড্ডার প্রতিকৃতি ছিল। সর্বক্ষণ আড্ডা হতো। রামু আসতো সকালবেলা, কারণ ওর সন্ধ্যেবেলা কলেজ তো সন্ধ্যেবেলা এবং একটা ছোট সময়ের মধ্যে। কলেজ করে সোজা এখানেই আসতো আড্ডা মারতো। ওর যাওয়ার আগে এখানে আসতো, সকালবেলা চলে আসতো। তখন অবশ্য অনেক লিক ছিল। তখন ধারা নিয়ে আমরা নানা রকমের ধারা দিচ্ছি, একে ধারা জোগাড় করে একে দিচ্ছি, ওকে ধরছি। ধারারে একটা ক্লাব কোচের হয়ে গেল। তখনই শৈলেনবাবু বললেন একটা ধারার পত্রিকা করা যায়। যে উনি বললেন এখন সবাই আমরা সমস্ত হ্যাঁ করে এলো। তখন ঠিক হলো যে ধারার পত্রিকা হবে। একজন ম্যাথমেটিশিয়ান নাকি দরকার ছিল, নাহলে শৈলেনবাবু অনেক আগেই পত্রিকাটা করে ফেলতে। যেহেতু একজন ম্যাথমেটিশিয়ানকে ধরা গেছে, আমাকে ম্যাথমেটিশিয়ান বলে বললো কারবার। তখন ধারা শৈলেনবাবু ধারা জোগাড় করবেন, আমরা সবাই তারপরে প্রচুর ধারা জোগাড় করেছি। রামকৃষ্ণ লিখছে, এই হলো কথা। রামকৃষ্ণ কিরম লিখেছে একটু আগে তো সোমেশ্বর বলে গেল। আমি এ নিয়ে আরো কিছু বলবো। যে তারপরে ধারা নিয়ে শুরু হলো। শৈলেনবাবু বললেন যে আমি এই সবে বিশ্বাস করি না, আমি হচ্ছে একবারে ক্যাপিটালিস্টিক কায়দায় চলবে। ক্যাপিটালিস্টিক কায়দায় কি, শেয়ার কিনতে হবে সাথে। যে কত টাকা শেয়ার, কত 20 টাকা করে শেয়ার কিনতে হবে। আমরা প্রথমে 12 জন 20 টাকা করে শেয়ার কিনবো। আমি কিন্তু ধারা একজন শেয়ার হোল্ডার ছিলাম। রামকৃষ্ণ শেয়ার হোল্ডার, শৈলেনবাবু তো আছেনই। শৈলেনবাবু আরো অনেক বেশি টাকা দিয়েছিলেন। দেবু কলোনি ছিল, আর আরো অনেকে ছিলেন আর কি। তার মধ্যে একজনের নাম করতেই হবে, তার নাম সুকুমার ঘোষ। তাকে আমি জোগাড় করি বলতে হবে। অদ্ভুত মানুষ তিনি, মানে এরকম রসিক মানুষ আমরা দেখিনি। আমরা ওখানে মানে রামকৃষ্ণর প্রস্তাবে হয়েছিল যে সুকুমার ফ্যান ক্লাব। সুকুমার ফ্যান ক্লাব মানে সে সুকুমার ঘোষ না সুকুমার রায়, আমরা ওটা উজ্জ্বল রেখেছি, সুকুমার ফ্যান ক্লাব। যদি সেরকম জায়গায় হয় বলবো সুকুমার রায়, তাহলে ভেতরে হলো সুকুমার ঘোষ। সেই ভদ্রলোক এত রসিক ছিলেন। আমাদের যে কথাবার্তার, আমাদের রামকৃষ্ণ সমেত আমাদের প্রত্যেকের কথাবার্তার স্টাইলটাই পাল্টে গেছিল। আমরা ওর মধ্যে করে কথা বলবো। সুকুমার ঘোষ, আমার মাঝে একটা পোকা নড়েছিল। আমি ইউনিভার্সিটিতে ফ্রেঞ্চ শিখতে গেছি, কিছু শিখতে পারিনি, কিন্তু সেখানে শেখার থেকে বেশি রোজগার করেছি ওই সুকুমার বাবুকে ওখানে আমি দেখতে পেয়ে।
ওকে ধরে এনেছিল আমাদের ধাঁধার আড্ডায়। উনিও সুরেনবাবুর মতো সর্ববিদ্যা বিশারদ, সবাইতেই তার উৎসাহ। উনি দাবা খেলছেন, উনি তাস খেলছেন, উনি সব কিছু করছেন। ওইখান থেকে আমাদের ধাঁধা পত্রিকা শুরু হলো। রামকৃষ্ণ ঢুকবে, ধাঁধা জোগাড় করবো, সুরেনবাবুর প্রধানত। তারপর আমরা তো রয়েছি, আমরা রয়েছি মানে এখানে অজস্র লোক এসেছিল, অজস্র। এখানে আমরা কিছু নাম দিতে পেরেছি, নিশ্চয়ই কিছু নাম আমি ভুলে গেছি, বলতে ভুলে গেছি, খুব লজ্জার কথা, কিন্তু বয়স হয়েছে তো কিছু বলার নেই। সেই থেকে দিলীপ সোমেন রামকৃষ্ণর কাছে গিয়ে এই নিয়ে অনেক এই করেছে, কথাবার্তা করে কিভাবে হবে এই নিয়ে অনেক কথাবার্তা বলেছি। তারপরে তবুও যে ধারাটা বেরোবে, শুধু এই দুজনে কিন্তু গুরুত্ব বলতে হবে, আমার এই ডক্টর দিলীপ সোম আর সোমেন। ধাঁধাটা 9 বছর বেরিয়েছিল, শেষের 2 বছর একটু অনিয়মিত ছিল আর কি। তো এতে এই 9 বছরের ধাঁধাই পুরোটাই ফ্যাক্সিমিলি করে রাখা আছে। এবং এই ধাঁধার মানে মজাটা যেটা, যে ধাঁধা মানে ওই সেই 3 অক্ষরে নাম যার এই অক্ষর ছেড়ে দিলে সেরকম নয়। এখানে হচ্ছে গণিত ভিত্তিক কিন্তু লজিক্যাল। আর তার সঙ্গে আরো মজার যেটা ছিল সেটা হচ্ছে এর সাহিত্য রসটা, ধাঁধার মধ্যে যে ভাষার খেলা, সাহিত্য রস থাকবে, এইটা না ভাবা যায় না আজকের যুগে। মানে আমি মানে গল্প পড়ার মতো, আমি শুধু একটা দুটো ধাঁধা পড়ছি, তার উত্তরটা এটা দিতে হবে না। ঘরে ঢুকে অন্য ভাষায় কথা বলতে হবে। অদ্ভুত ক্ষমতা ছিল ওই ঘরটা বা রামুদার না আপনার না সকলেরই। টাউন স্কুলের টিচার, অঙ্কের টিচার নিরঞ্জন শাহ আমার বন্ধু। যেদিন প্রথম আমি ওকে নিয়ে এলুম, তখন রামু ওকে বলছে যে, ও বলছে যে আমি ইস্টবেঙ্গলের সাপোর্টার, আমি ভোট বাঙালি। তখন রামু তাকে বলেছিল, কেন কি হয়েছিল? মানে জানো মারা গেছে, কি হয়েছিল? আর এইরকমই আমরা বলেছি। ধাঁধায় যে মানে কি থাকতো না, মানে সার্কেল প্যাকিং এর মতো জিনিস ধাঁধায় সহজ করে শেখানো হচ্ছে। এরকম অঙ্কে ডিওফ্যান্টাইন ইকুয়েশন, সেটাকে বাংলায় কত সহজ ভাবে শেখানো যাচ্ছে। এইরকম মানে কিভাবে সেটা অনুবাদ হয়ে কি ভাষায় আসতো। আমি 2-1টা ধাঁধা পড়ছি, মানে উত্তর আমি এখন চাইছি না, শুধু এই ভাষার রসটার জন্য, শোনার জন্য, মানে এটা যেন একটা গল্প হচ্ছে। মানে একটা ধাঁধা হচ্ছে, ধাঁধাটার নাম হচ্ছে পায়রা ওড়াও। সেটা শুরু হচ্ছে কিভাবে, সর্দারজি ট্রাকটাকে দাঁড় করালেন নড়বড়ে সেতুটার সামনে। ট্রাক থেকে নেমেই কাঁধের পেটিটাকে দমাদম ধাক্কাধাক্কি করতে লাগলেন। সেতু দিয়ে আর একজন লোক পার হচ্ছিলেন। সর্দারজির কাণ্ড কারখানা দেখে তিনি তো অবাক, জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? এই কাঠের পেটিটায় 200 পায়রা আছে। 200টা পায়রার ওজন নেহাত কম না, কিন্তু সেতুটা তো মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়বে। ধাক্কাধাক্কি করলে পায়রাগুলো বাক্সের মধ্যে উঠতে থাকবে, আর আমিও সহজে সেতুটা পার হয়ে যাব। সর্দারজি বোকা হলে কি হবে, বুদ্ধি আছে নাকি নেই? আচ্ছা, এইখানে মানে কত পড়বো, কত এখানে যে কি যে শেখা। হ্যাঁ, মার্টিন গার্ডনারের ক্যারেক্টার ডক্টর ম্যাট্রিক্স, সেটা ধাঁধায় এলো মৃগাঙ্ক দে, যার নামের মধ্যেই অঙ্ক আছে। মৃগাঙ্ক দে প্রথম কিভাবে আসছে, মৃগাঙ্কদের সঙ্গে আমার মানে সম্পাদক লিখছে, সম্পাদকের বয়ানে অবশ্য লেখার নাম কিছু। মৃগাঙ্কদের সঙ্গে আমার আলাপ হয়েছিল খুব অদ্ভুত ভাবে। গত বছরের গোড়া থেকে সারা ভারতে লোক গণনা শুরু হয়েছে। বেকার এধার ওধার ঘুরে বেড়াচ্ছিলাম, কিছুদিনের জন্য একটা কাজও জুটলো, 2 পয়সাও পাওয়া যাবে। কাজটাও শক্ত কিছু নয়, একবার সকালে একবার সন্ধ্যায় বাড়ি বাড়ি যাওয়া, কোন বাড়িতে কজন থাকে, লেখাপড়া কতদূর, বয়স কত, এইসব লিখে নিয়ে নমস্কার করে চলে আসে। এইরকম একদিন সকালে বেরিয়েছি। এবার এখানে মজাটা হচ্ছে, ধাঁধায় যে নামগুলো দেয়া হতো তার যে মজা, তার যে রস, এবং ধাঁধাতে যারা যেত তাদেরও সব অদ্ভুত অদ্ভুত নামে ডাকা হতো, ন্যারেশন, গিনেস, এরকম সব নাম দিয়েছিল। তো আচ্ছা, তো এইখানে হচ্ছে এইরকম একদিন সকালে বেরিয়েছি, তল্লাশি বাগানে 13টা বাড়ি হয়ে গেছে, আর 5-6টা মাত্র বাকি। মানে জায়গাটার নাম হচ্ছে তল্লাশি বাগান, সেখানে গিয়ে খুঁজতে হচ্ছে। প্রথমটার কড়া নাড়লাম, কোনো সাড়া শব্দ নেই। তাকিয়ে দেখি একটা কলিং বেল আছে, বাজালাম, চটির ফটাস ফটাস শব্দ ভেসে এলো। ঘটাং করে দরজাটা খুলে মুখ বাড়ালেন এক ভদ্রলোক, কাঁচা পাকা চুল, 30 থেকে 50-এর মধ্যে যে কোনো বয়স হতে পারে। গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন,
কি চাই খোকা? খোকা বলায় রেগে গিয়েছিল, তবু যথাসম্ভব ঠান্ডা গলায় বললাম, সেন্সাস করতে এসছি, নাম ঠিকানা। ভদ্রলোক গড়গড় করে বললেন, আমি মিয়ঙ্ক দে, বয়স 37, স্ত্রী লীলাবতী দে, বয়স 35, ছেলে 3টি, তাদের বয়সের গুণফল 36। বেশ মজার ব্যাপার তো, কিন্তু ছেলেদের বয়স আলাদা করে বুঝি কি করে? ভদ্রলোক যেন মনের কথা করতে পারে, বললেন, আলাদা করে বুঝতে পারছো না তো? আচ্ছা ঠিক আছে, তাদের বয়সের যোগফল হলো ওই লাল বাড়িটার নম্বরের সমান। মনে মনে হিসেব করেও হোঁচট খেলাম, বললাম হচ্ছে না, আর একটা হিন্দিন। ভদ্রলোক একটু হেসে বললেন, আমার বড় ছেলেটার আবার কাল কলকাতায় পড়ে গোড়ালি মুচকে গেছে। আমি বললাম, আপনার ছেলের বয়স তাহলে এই এই এই। ভদ্রলোক খুশি হয়ে বললেন, তোমার তো বেশ ভালো মাথায়, আর একদিন একটু সময় করে এসো, দেখি আলাপ করা যাবে। কি করে বয়সগুলো আলাদা করে বলেছিলাম তা কি পাঠকরা বলতে পারবে? এইভাবে ধাঁধা তৈরি হচ্ছে, মানে মৃগাঙ্কনে ডক্টর ম্যাট্রিক্সের অনুবাদ এইভাবে আসছে। আমি একটুখানি বলছি, একটা পুরোনো ধাঁধা কিন্তু এটা ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল। সারা পৃথিবীতে এটা চালু আছে। এখানে এক মিনিট, আর একটুখানি সুন্দর করে লেখা হয়েছে, মানে ওই এটা আমাদের এই যে লেখা, বাঙালি ধাঁধা হয়ে গেছে। হ্যাঁ, মানে এইটা আর একটা ধাঁধা আসছে, মানে নামগুলো শুধু আপনারা খেয়াল করুন। ধাঁধাটার নাম হচ্ছে বাটপাড়িয়া হত্যা রহস্য। বিখ্যাত নিরক্ষর ধনকুবের দৌলতরাম বাটপাড়িয়ার মৃত্যু রহস্য শেষ পর্যন্ত রহস্যময় রয়ে গেল। মানে বিখ্যাত নিরক্ষর ধনকুবের দৌলতরাম বাটপাড়িয়া। এরপরে হচ্ছে, অনুষ্ঠানের কোনো ত্রুটি ছিল না, পায়ের ছাপটা যে মেক্সিকোর কোনো ইনকা তার অকাট্য প্রমাণ ছিল। ঘটনাচক্রে যা ঘটা স্বাভাবিক, তা অর্থাৎ তার পকেট থেকে তুলোট কাগজে লেখা কিপুর টুকরোটি মৃতদেহের পাশে পড়েছিল, এবং পুরো ব্যাপারটাই যে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ তা নিয়েও কোনো সংশয় বা সন্দেহ ছিল না। মুশকিল ছিল অন্য জায়গায়। এ সমস্ত ক্ষেত্রে সচরাচর যা ঘটে থাকে সেগুলোর কোনোটাই দৌলতবাবুর বেলায় খাটেনি। 1 নম্বর, হত্যার সময় বাড়িতে চাকর বাকর ছাড়া কেউ না থাকাই নিয়ম। ব্র্যাকেটে খুব বেশি হলে একজন অতি বৃদ্ধ কালা পিসি থাকতে পারেন, কিন্তু দৌলতবাবুর আত্মীয় স্বজন পরিবারবর্গে মিলে বাড়িটা ছিল ফটো ইউনিয়নের মিনি সংস্করণ। তারা সবাই রাত 10টার সময় দৌলতবাবুর আত্মনাদ শুনেছে, কিন্তু দৌলতবাবু যেহেতু আরশোলা দেখলেও অনুরূপ চিৎকার করতেন, তাই কেউ বিশেষ গা করেনি। একমাত্র তার নিজস্ব চাকর সাগর ছুটে গিয়েছিল, কিন্তু সে শুধু দৌলতবাবুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেছে, আর কিছু দেখেনি। এই যে মজাটা, নিজস্ব চাকর সাগর, এই যে চাকর সাগর, এই মজাটা, মানে এই যে কি মজা এখানে আছে না। এবং এখানে যে গোয়েন্দা আসছে, গোয়েন্দা টিকে কাশি, ব্যাকেটে ইনি উপকাশীর ভাইরা ভাই, কলকে কাশিরও ভাইরা ভাই। এই যে একটা সম্পাদকীয় লিখছেন, মানে এটা হচ্ছে 3য় বছরের সম্পাদকীয়তে লিখছেন, আর মাত্র 98 বছর বাদে ধাঁধা শতবার্ষিকী। বন্ধুরা এখন থেকেই তার জন্য উঠে পড়ে লাগতে বলেছেন। 30টা বছরের পয়লা কাম ধাঁধার তাবৎ বন্ধুকে গ্রাহক, পাঠক, কারক 2 হাত তুলে অভিনন্দন জানানো, শতবার্ষিকীর নেমন্তন্নটা এখন থেকেই করে রাখা। বাকি কাজকর্ম 97 বছর বাদে ধীরে সুস্থে করলেই চলবে। এটা আমাদের এটা বিশ্বনাথ রামকৃষ্ণ সোনাইরা সবাই না, এই কে বাদ যায়নি, শরদিন্দু, সুকুমার রায়, শিবরাম, নারায়ণ গঙ্গোপাধ্যায়, তৈলক্যনাথ, পরশুরাম, সবার ছাপ। এবং কিভাবে একটা ধাঁধা তৈরি হচ্ছে, ধাঁধাটার নাম হচ্ছে হর্ষবর্ধনের হর্ষলাভ। মানে শুধু ভাষাটা দেখুন এখানে। এই চ্যালাকাটগুলো নিয়ে কি করা যায় বলতো গোবরা, জিজ্ঞেস করেন হর্ষবর্ধন। ভারী ভাবিত দেখায় তাকে, একদম শিবরামের ল্যাঙ্গুয়েজ আসছে। বেঁচে দাও দাদা, সেরে বেঁচে দাও, এই বাজারে কোনো জিনিস ফেলে রাখা ঠিক নয়, ব্যবসায় ফেল করে যাবে তোমার। সদুপদেশ দিতে গোবরা কখনোই পেছপা নয়। বেঁচে তো দেবো। হর্ষবর্ধন ঠিক হৃষ্ট হতে পারেন না। কত দাম ধরি? কটা কাঠ আছে? যে কটা কাঠ আছে প্রত্যেক কাঠ পিছু তত টাকা ধরলে কেমন হয়, হিসেবে গন্ডগোল হয় না? কথাটা শুনে হর্ষবর্ধন বেশ হর্ষোৎফুল্ল হয়ে ওঠে। বাহ, তোর তো বেশ বুদ্ধি খুলেছে দেখছি। ঠিক আছে, যা দাম পাবো তার অর্ধেক তোকেই দিয়ে দেবো। দাদার এই উদারতায় গোবরা বেশ মুচড়ে পড়ে। কি মতলব কে জানে, মানে উদারতায় গোবরা মুচড়ে পড়ছে। যাক, শেষ পর্যন্ত সেই দামেই সব চেলাকাঠ বিক্রি হলো। একটা লোকই সব কাঠ কিনে নিল, হর্ষবর্ধনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে। টাকাটা দিল সবই 10 টাকার নোটে, বাকিটা 10 টাকার কম নতুন 1 টাকার মুদ্রায়। হর্ষবর্ধন ভাগাভাগির ধার ধারেন না, তার কায়দা হলো, আমি একটা 10 টাকার নোট নিই, তুই একটা নিই, যতক্ষণ থাকবে ততক্ষণ নিয়ে চল। এটা কি ঠিক হলো দাদা?
গোবরা গুঁজোয় বলে। তুমি প্রথম টানলে, আবার শেষটাও তুমি নিলে, তাহলে তুমি 10 টাকা বেশি পেলে না? হর্ষবর্ধন তাজ্জব হয়ে যান গোবরার বুদ্ধি দেখে। এইটুকু ছেলে এত হিসেব করতে শিখে গেছে। রীতিমতো গর্ব অনুভব করেন তিনি। ব্যাপক বদান্যতা দেখিয়ে বলে, ঠিক আছে, খুচরো টাকাগুলো আর ভাগাভাগি করবো না, ওর সবটাই তোকে দিয়ে দিবি। তবু গোবরার গোঁজায় না। তাহলে তো 10 টাকার কম হলো, এখনো আমি তোমার ঠেঙে টাকা পাই। ঠিক আছে। হর্ষবর্ধন পকেট থেকে চেক বই বার করলেন। তোর যা পাওনা রইলো সেটা আমি চেকে দিয়ে দিচ্ছি। হর্ষবর্ধন ক টাকার চেক দিয়েছিল?